নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে শুয়ে শুয়ে ব্লগটা স্টার্ট করলাম। বলতে গেলে সেকেন্ড টাইম ঘুম থেকে আবার উঠলাম। সকালবেলা একটা কোটা কমপ্লিট করে ফেলেছিলাম, তারপরে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করেছি। গৌতমবাবু যেই অফিস চলে গেছে, দেখলাম উৎসাহ ঘুমাচ্ছে, আমি ঘুমিয়ে পড়েছি। এর কারণও একটা আছে ঘুমিয়ে পড়ার। কাল থেকে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, কয়েকদিন যাবতই কলকাতার ওয়েদারে একটু চেঞ্জেস হয়েছিল। বিকালে বেলায় একটু ঝোড়ো হাওয়া, কয়েক পশলা বৃষ্টি হচ্ছিল। কালকের বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল। আর সবথেকে বড় কথা, আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি বৃষ্টি হচ্ছিল এবং মনে হচ্ছিল যেন বর্ষাকাল চলে এসেছে। সকালে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। ওয়েদার একদম ঠান্ডা, জোরে ফ্যান চলছে, আর তার সাথে এই চাপা দিয়ে শোয়ার যে মজা, সেটা একটা আলাদা। ঘর অন্ধকার করে একদম চাপা টাপা দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। এখন ঘুম ভেঙেছে, না করেছি ব্রেকফাস্ট, না মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেইনি। না করেছি ব্রেকফাস্ট, না করেছি রান্নাবান্না। আজকের একদম অন্য রুটিনে চলবে লাইফ। সবসময় একঘেয়ে লাইফ একদম ভালো লাগে না, একটু তো দরকার চেঞ্জেস। তো আমি তো মাঝে মাঝে ভাবি শুধুই ঘুমাবো, রান্নাবান্না করবো না, ঘরের কাজ করবো না, কিন্তু এটা হয়েই ওঠে না। শুধু আমি ভেবেই গেলাম। তো যাই হোক, শুয়ে শুয়ে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো আর একটু আমাকে সাপোর্ট করো। সেকেন্ড টাইম ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি একেবারেই থেমে গেছে। রাস্তায় জল জমে আছে, সাথে সাথে প্যাচ প্যাচে ওয়েদার। মাঝখানে হঠাৎ করে যা গরম পড়েছিল, চা খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছিলাম। আজকের ওয়েদার দেখে একটু চা খেতে ইচ্ছা করছে, তো এখানে চা বানিয়ে নিচ্ছি মিয়ার আমার জন্যে। আর আজকের আমার উৎসা ম্যাডাম বলেছে বেডটি খাবে, ওর নাকি উঠতে ভালো লাগছে না। এই কী হলো, বেডটি খাবি বলে উঠে পড়লি? আমি ভেবেছিলাম স্ট্র দেবো, ভেবেছিলাম যে শুয়ে শুয়ে বেডটি খাবি, সেই মেজো বউয়ের মতো। বেডটি বিছানায় বসে না খেলে আর জীবনে বেডটি পাবি না। নাও বেডটি। বেডটি তো এমনি বিস্কুটের সাথে খাবেন না এমনি খাবেন? বিস্কুট খাবে ব্রাশ না করে? মার দেবো একেবারে। তো টুকটুক করছে, কি চাই কি চাই? এতক্ষণ তো ঘুমাচ্ছিলে, বৃষ্টি কম, এখন বাইরে যাও, আমি একটু পরে খেতে দেবো। কি হলো? সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে এখানে ঘুমাচ্ছিল, মনে হচ্ছে হাগু কিংবা হিসু পেয়েছিল, বেরিয়ে গেছিল। এই মুন্নি কই? মুন্নি ওর সাথে বেরিয়ে গেছিল, মানে এই চলে এসেছে। এই আরেকজন আসছে। কি হলো? কি চাই? কি চাই? ওরে বাবা, বলেছি বলে অভিমান করে ওইখানেই বসে পড়েছে। কি হলো? সকাল থেকে বেচারা আসেনি, কোথায় ছিল কি জানি, বৃষ্টির মধ্যে। কি হয়েছে? তো ভীষণ জোর খিদে পেয়েছে। চায়ের সাথে নিয়ে নিয়েছি চাল ভাজা, গতকাল গৌতম এনেছিল। হ্যাঁ, বিস্কুটও নিয়ে নিচ্ছি। বিস্কুট আমি কোথায় রেখেছি দেখো, যেহেতু ভেলোর যাব সব কিছু গোছান গাছান চলছে, কৌটো বাসনপত্র সব গুছিয়ে রাখছি। কতদিনে ফিরবো তাও জানি না, সেই কারণে জলমুড়ি খেয়ে ফুল ভলিউমে গান চালিয়ে দিয়ে উৎসাহ এখন ঘরের কাজ করছে। এই ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে অগোছালো হয়েছিল, সেগুলোই পরিষ্কার করছে। আমি চলে এসেছি সোজা রান্নাঘরে, যেহেতু অনেকটাই বেলা হয়েছে। মেয়ে বলল, মা গোবিন্দভোগ চালের ভাত করো, ওতে একটু আলু সিদ্ধ দিয়ে দাও, ঘি দিয়ে একটু ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো। তো এখন সেটাই করে নিচ্ছি। আর এই খাবারটা উৎসার ভীষণ প্রিয়। মেয়েকে ঘরের কাজ করতে দেখে তো ভীষণ খুশি হয়েছিলাম, ভাবলাম রান্নার পর একদম ছুটি। ওরে বাবা, সে তো ড্রেসিং টেবিলটা সত্যিই খুব ভালো গুছিয়েছে, বাদ বাকি সারা ঘর অগোছালো করে রেখে দিয়েছে, আমার কাজ আরও বাড়িয়েছে। আর এখন বসে ম্যাডাম নিজের টাকা পয়সা গুনছে, নতুন কি জিনিসপত্র কিনবে। অনেকটাই আছে, দেরি হয়ে গেছে, প্রায় 4টে বাজতে যায়। ঘরের কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। খিদেও পেয়ে গেছে। আজকের ওই বললাম যেহেতু সিদ্ধ ভাত করেছি, এই ডিম সিদ্ধ এই আলুর সাথে একটু পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে মাখবো। মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, একটু ডিম ভেজে নিয়েছি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। কুমড়ো ভর্তা, ডিম আলু ভর্তা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, ডিম ভাজা, গোবিন্দভোগ চালের ভাত, কাঁচা লঙ্কা, ঘি আর নুন। আরেকজন খুব ক্লান্ত আজকে, এই ড্রেসিং টেবিল গুছিয়েছে, ঠাকুর দিয়েছে, আর অতিরিক্ত ভাট গল্প আমাকে শুনিয়েছে। শুনিয়ে খুব ক্লান্ত। বাবা একটু মুখটা টিপে দেবো, এত বকবক করেছিস। চশমাটা কোথায় নেমে গেছে, চশমাটা ঠিক করিয়ে আনতে বলছি বারবার। ও কুমড়ো খায়নি,
কুমড়ো খেতে পছন্দ করে না, না কুমড়ো তরকারি খায় কিন্তু কুমড়ো ভর্তা খায় না। খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের সামনে চলে এসেছে। তোমাদের সাথে আজকে কিছু ভেলোর সংক্রান্ত কথাবার্তা শেয়ার করব। এছাড়া ভেলোর কবে যাচ্ছি সেই সব নিয়েও কিছু কথা শেয়ার করব। তো 14ই এপ্রিল রাত 10:45, তো রাত 10:45 আমার ট্রেন, হাওড়া SMVP 12-8-63 10 নাম্বার। তো আমার ট্রেন রয়েছে, আমরা গিয়ে পৌঁছাচ্ছি 15 তারিখ, 15 তারিখ রাত্রিবেলা 2:45, যেটা হয়ে থাকে। এর মধ্যে আমি আমার হোটেলেও ফোন করেছিলাম, যে হোটেলে আমি বারবার উঠি শুভম রেসিডেন্সিতে। এই যে গ্যাস সংক্রান্ত নানা রকম প্রবলেম যে ফেস করছি, সেই কারণেই আমি ফোনটা করেছিলাম। এছাড়া অনেকেই আমার চেনা পরিচিত ভেলোরে এই মুহূর্তে গেছে, তারা বলছে গ্যাসের দাম নাকি প্রচুর নিচ্ছে, ইভেন অটো ভাড়া টাড়া নাকি সবই বেড়ে গেছে। সেই হিসাবে আমি ফোনটা করেছিলাম। তো বললো যে হ্যাঁ, গ্যাসের দাম অনেকটাই বেড়ে গেছে এবং গ্যাস সবসময় অ্যাভেলেবেল নয়, পাওয়া যাচ্ছে না। এবং গ্যাসের দাম মানে 2 কেজি গ্যাস, যেটা আমি শুভম রেসিডেন্সিতে 350 টাকা নিতাম, সেই 2 কেজি গ্যাস এখন 600 টাকা। জাস্ট ভাবা যায়। একেই তো ঘটি বাটি বেঁচে যাচ্ছি ট্রিটমেন্ট করতে, তার মধ্যে যদি এই খাওয়া দাওয়া থাকাতে এত খরচা চলে যায়, আর কি বলবো। অটোর ভাড়াও নাকি বেড়ে গেছে, যথারীতি 200-250 টাকার মধ্যেই চলে যাওয়া যেত, সেটা এখন নাকি 300 টাকার ওপরেই নিচ্ছে অটো। তো যাই হোক, এইগুলো তো সমস্যা থেকেই থাকবে। বড় যে সমস্যাটা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার কোথাও মনে হচ্ছে যেন সিএমসি যদি একটু আমার সাথে কোঅপারেট করতো, একটু সবটা একটু স্মুথলি হতো। সিএমসি হসপিটালের ব্যাপারে আমি বলছি। তো যারা প্রথম দেখছো তাদের তাদের হয়তো একটু অসুবিধা হবে, আর যারা দীর্ঘদিন আমাকে দেখে আসছো তাদের কোনো প্রবলেম হবে না ব্যাপারটা বুঝতে। যেহেতু 3 বছর ধরে আমি ভেলোরে ট্রিটমেন্ট করছি, আমার প্রথমে গাইনো সমস্যা নিয়ে গেছিলাম, তারপর 2024-এ আমার হার্নিয়ার সমস্যা ধরা পড়ে। আমার একটা নাভিতে আমবালিকা হার্নিয়া আছে এবং 2024 থেকে এই প্রবলেমটা চলতে থাকে। সার্জিক্যাল ডিপার্টমেন্টে যাই, মানে সার্জারিটা বারবার পোস্টপন্ড হতে থাকে, মানে একবার টেস্টে আটকে যাচ্ছে, একবার টাইমে প্রবলেম হয়ে যাচ্ছে, এই সব করতে করতে তারপর লাস্ট যখন সার্জারিটা জুলাই 2025-এর জুলাইয়ে একদম ঠিকঠাক হবে, সেই সময় ধরা পড়ে যে আমার ওভারিয়ান একটা টিউমার, ডায়মটিক টিউমার, ডায়মটিক না, ডারময়েড টিউমার। তো আমার সার্জিক্যাল ডিপার্টমেন্টের কথা থাকে যে আগে টিউমার রিমুভ করতে হবে, তারপর হার্নিয়া সার্জারি হবে। তো এইখানে আমার অনেক মানে কথা ছিল, আমি যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। ভেলোরের মতো ডাক্তার, মানে ভেলোর মনে করে চিকিৎসার এশিয়ার যদি 10টা বড় যদি চিকিৎসা প্রতিষ্ঠান থাকে, তার মধ্যে হয়তো ভেলোর একটা। সেইখানে দুটো সার্জারি একসাথে করা যাবে না কি করে, মানে আমি জানি না। আমার গাইনো ডিপার্টমেন্ট বারবার বলল যে যদি সার্জিক্যাল ডিপার্টমেন্ট একটু কোঅপারেট করে তাহলে দুটো সার্জারি একসাথে হয়ে যাবে, টাকাটাও বেশি লাগবে না, সবটাই সমস্যার সমাধান হয়ে যাবে এবং পেশেন্ট বেশি কষ্ট পাবে না। ইভেন আমার গাইনো ডিপার্টমেন্টের ডাক্তার বারবার চেষ্টা করেছে, ইভেন আমার সার্জারির দিনও চেষ্টা করেছে সার্জিক্যাল ডিপার্টমেন্টকে কল করে ডেকে, যে চাচ্ছে সার্জারিটা একসাথেই দুটো হয়ে যায়, কিন্তু আমার সার্জারি ডিপার্টমেন্ট কোনো রেসপন্স করেনি, যেটা আমার গাইনো ডিপার্টমেন্টের ডক্টর আমাকে শেয়ার করেছিল। তো আমি জানি না দুটো মানে দুটো ডিপার্টমেন্ট একসাথে কেন এটা করলো না। আমার সার্জিক্যাল ডিপার্টমেন্টের ডাক্তারই বেঁকে বসেছিল যেটা। এবার আমি যখন সার্জারিটা 2025-এর অগস্টে আমার যখন এই ওভারি রিমুভ হয়ে আমার যে টিউমারটা বাদ দেওয়া হলো, তারপর আমাকে ওই আমার আমার গাইনো ডিপার্টমেন্টেরই ডাক্তার বলেছিল যে 1.5 মাসের মধ্যে আবার রিটার্ন এসে তুমি হার্নিয়ার সার্জারিটা করে নিও। তো 1.5 মাস আমার পক্ষে অসম্ভব ব্যাপার, একটা অত বড় সার্জারি নিয়ে ওইখান থেকে আসার। আমি কিভাবে এসেছি তোমরা জানো, 9 দিনের মাথায় আমার চেন্নাই থেকে ট্রেন ধরে আসতে হয়েছে অত বড় স্টিচ নিয়ে, আমার ওপেন সার্জারি হয়েছিল। আবার 1.5 মাসের মাথায় যাব, সব থেকে বড় ব্যাপার আমাদের মতো এই নিম্ন মধ্যবিত্ত, যাকে একবার গরিবই বলা চলে, মানে তাদের পক্ষে এত টাকা বারবার জোগাড় করাটাও অসম্ভব। তো আমি তখনই বলেছিলাম আমি 1.5 মাসের মাথায় আসতে পারবোই না, তো উনি বলেছিলেন 3 মাসের মাথায় চলে এসো। তো আমি একটা সার্জারি করতে, মানে আমার ধরো টিউমার সার্জারি করতে প্রায় 1,20,25,000 টাকা আমার খরচা হয়ে গেছে। আমি আবার মানে 3 মাসের মাথায় কি করে আবার 2-2.5 লাখ টাকা জোগাড় করে আমি আবার সার্জারি করতে যাব, মানে সেটাও তো একটা আমাদের মতো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিশাল একটা চাপ। আমার সংসারে আমার বর একাই আর্ন করে, তো সেটা কি করে সম্ভব।
তো সেই ক্ষেত্রে আমার অপারেশানে এই যে আমার হার্নিয়া যে সার্জারি, এর অপারেশান 1.5 লাখ থেকে 1,80,000 চেয়েছে। তারপর যাওয়া, হোটেল খরচা, খাওয়া, এইসব করতে করতেই তো 2 লাখ টাকার ওপরে। তারপর ওদের টেস্ট, আমি এতবার গেছি, একবারও আমার 70-80 হাজার টাকার নিচে টেস্ট হয়নি। তো এখানেই আমি যেটা বললাম হিসাব, 2 থেকে 2.5 লাখ টাকা, দেখো তোমাদের সামনে পুরো হিসাব পরিষ্কার। হ্যাঁ, তো আমি এই একটা অপারেশান করে তার 3 মাসের মাথায় আবার 2.5 লাখ 2-2.5 লাখ কী করে আমি জোগাড় করে যাব? আমার তো মিনিমাম টাইম লাগবে। আর সব থেকে বড় কথা, আমার মেয়েটার এবছর এইচএস, তার সিলেকশন টেস্ট, তার পরীক্ষা, মেয়েটাকে বারবার এই কলকাতায় ফেলে রেখে আমি ট্রিটমেন্ট করাতে যাই। এই 2-3 বছর ধরে ও একাই পড়াশোনা করছে, একাই নিজেকে নিয়ে চলছে, আমরা ওর পাশেই থাকতে পারি না। আর এই একটা পরীক্ষা ভাইটাল আইএসসি এক্সামের সময় আমি কী করে চলে যাই ভেলোরে? তো আমি ডিসিশন নিই যে যে এখন না, মেয়ের এক্সাম শেষ হবে তারপরে যাব। মেয়ের এক্সাম শেষ হওয়ার আগেই আমি, মেয়ের তো এক্সাম ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, ওর এক্সাম শেষ হতে হতে মার্চের 23 তারিখ। আমার আশেপাশে যা কথা বলছে, হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমাদের আওয়াজ শুনতে পাচ্ছ, তা আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশের বাড়ি থেকে খুব চিৎকার চেঁচামেচি করছে। তো আমার মেয়ের এক্সাম শুরু হয়েছিল ফেব্রুয়ারি 13তে এবং শেষ হয়েছিল মার্চের 23। তো আমি ফেব্রুয়ারির মানে মেয়ের এক্সামের আগে ফেব্রুয়ারির একদম ফার্স্ট উইকেই আমি ওদের একটা সিএমসি হসপিটালে মেল করি, যে আমার সার্জিক্যাল ডিপার্টমেন্টে মেল করি যে এরম আমার আগের সার্জারিটা কমপ্লিট হয়ে গেছে, আমার ওভারি রিমুভ করে টিউমারটা বাদ দেওয়া হয়েছে, আমি 3 মাস আমাকে রেস্টে থাকতে বলেছিল, এখন আমি বেটার আছি, 3 মাস হয়ে গেছে আমার সার্জারির পর। হ্যাঁ, আমি বেটার আছি। যদি কাইন্ডলি আপনারা আমার হার্নিয়া সার্জারির একটা ডেট দিয়ে দেন তাহলে খুব ভালো হয়, সেই অনুযায়ী আমরা যাব। আমার মেয়ের বর্তমানে আইএসসি এক্সাম শুরু হচ্ছে মার্চের 23 তারিখে, শেষ হয়ে যাচ্ছে। আপনি মার্চের 23-এর পর থেকে যে কোনো একটা ডেট আপনারা যদি দিয়ে দেন খুব ভালো হয়। তাহলে সেই অনুযায়ী আমার হাজব্যান্ড অফিসে একটা ছুটির আবেদন জানিয়ে যেতে পারবে বলে আমি সুন্দর করে একটা মেল করলাম ওনাদের। সেই মেলের কোনো অ্যান্সার আমি পাইনি এখনও অবধি, স্টিল নাও। আমরা ওয়েট করছি যে 1 সপ্তাহ পর আসবে, 2 সপ্তাহ পর আসবে, আর মেল আর আসার নাম নেই। শেষমেশ আমি আর কি করব ভেবে না পেয়ে আমি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করলাম। তাতেও অনেক রকম প্রবলেম, অনেক রকম সমস্যা হলো। তো আমি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিলাম, নিয়ে ট্রেনের টিকিট সবই করে নিলাম। হঠাৎ সপ্তাহখানেক আগে ওরা একটা আমাকে মানে একটা ইনবক্সে আমার না, আমার হাজব্যান্ডের ফোনের ইনবক্সে একটা মেসেজ ঢোকে যে টোটাল সার্জিক্যাল ডিপার্টমেন্টের যে টাইম টেবিল সেটা টোটালি চেঞ্জ হয়েছে। সেহেতু আমি যে 16 তারিখের, এপ্রিলের 16 তারিখে, যেহেতু এপ্রিলের 14 তারিখে আমার ট্রেন, আমি 16 তারিখে সার্জিক্যাল ডিপার্টমেন্টের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, সেই অ্যাপয়েন্টমেন্টটা হবে না, ওরা সেটা 15 তারিখ করে দিচ্ছে। কিন্তু 15 তারিখে তুমি ট্রেনে থাকবো, আমার 14 তারিখে ট্রেন, 15 তারিখে আমি ট্রেনে থাকবো, কী করবো? আবার সমস্যা। এদিকে ওইখানকার টিকিট পাওয়া যে কী সমস্যা, যারা ভেলোরে ট্রিটমেন্ট করতে যায় তারা জানবে। তো কিছুতেই টিকিট করা যাচ্ছে না, সব টিকিট প্রায় নেই, ওয়েটিংয়ে চলে যাবে, ওইভাবে রিস্ক নিয়ে তো যাওয়া যায় না। তার মধ্যে আমি কী করবো না ভেবে পেয়ে লাস্টে আমি অনলাইনে ডেট চেঞ্জ করে নিলাম। আমি 16 তারিখের ডেটটা আমি 20 তারিখ করে ফেললাম। এবার এই বিগত আমি 15 তারিখে রাতে পৌঁছে যাচ্ছি, তারপর এই যে হোটেলে এই 4 দিন বসে থাকা, এই বেকার হোটেলে খরচা দেওয়া খুব বাজে একটা ব্যাপার। আর আমি জানি সার্জিক্যাল ডিপার্টমেন্ট আমার স্প্লিনের ট্রিটমেন্ট না করে ওরা সার্জারি করবে না, আগে আমার স্প্লিনের খোঁজটা নেবে, কারণ ওরা স্প্লিনে আমার যে সমস্যাটা আছে ওরা মানে ওটা ক্যান্সার ধরেই চলছে, সুতরাং ওরা স্প্লিনের ট্রিটমেন্ট না করে এগোবে না। তার জন্যে আমি আবার 17 তারিখে স্প্লিনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম, যে আমি 15 তারিখে পৌঁছাবো, 16 তারিখ রেস্ট নেবো, 17 তারিখে স্প্লিনের ডাক্তার দেখাবো এবং উনি যদি টেস্ট দেয়, তারপর 17 তারিখ হচ্ছে শুক্রবার, আমি শনিবারের মধ্যে টেস্ট কমপ্লিট করব, রবিবার দিন ছুটি, আর সিএমসি হসপিটাল যেহেতু ক্লোজ থাকে, আবার সোমবার দিন আমার ডাক্তার দেখানো, সার্জিক্যাল ডিপার্টমেন্টের হাতে সব রিপোর্ট চলে আসবে এবং সবটা সেই অনুযায়ী অপারেশনটা আগে করিয়ে দেয়। এবার এই অপারেশন সংক্রান্ত কিছু কথা আমি বলি, ওনারা আগেও অনেক সার্জিক্যাল ডিপার্টমেন্টে, আমি জানি না এতটা প্রেশার বলে তা কিনা জানি না, আমি বিগত মানে 2024 থেকে ভুগছি, কিছুতেই আমার হার্নিয়ার সার্জারিটা হচ্ছে না। ওরা কিছু না কিছু একটা প্রবলেম একটা ক্রিয়েট করে রাখছে,
3 মাস পর 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 যাচ্ছি, টেস্ট করাচ্ছে, তারপর এই এই মাসে না ওই পরে আসো, আবার 3 মাস পর আসো, এরম নাটক করে যাচ্ছে। কেন আমি জানি না। আমি জানি না এবারও কী করবে। আর এবার যদি ওরা সার্জারি করতে না চায়, সেই ক্ষেত্রে আমি ডিসিশন নেব, নয় কলকাতায় এসে সার্জারি করে নেবো, আর কিচ্ছু করার নেই, কারণ বারবার এত খরচা করে যাওয়া সম্ভব নয়। আর না হলে আমাকে নারুবিতে গিয়ে একবার দেখি, মানে একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে সার্জারিটা করিয়ে নিতে হবে। কারণ বারবার গৌতমের অফিসে ভীষণ প্রবলেম করছে, অলরেডি এখনই ওদের অফিসে প্রবলেম শুরু হয়ে গেছে। মানে ওরা সিএমসি এত টাইমিং নিয়ে নেয়, ওরা সবই জানে আমার কেস হিস্ট্রি। আজকে যদি ওরা আমার মেলটা চেক করে একটু ভদ্রতার খাতিরে আমাকে একটা অপারেশনের ডেট দিয়ে দিত, সব কিছু দেখে বা কিছু, তাহলে হয়তো এই সমস্যাটা আমার পড়তে হতো না। আজকে আমি ঠিক টাইমে যেতাম, একটা ঠিক টাইমে গৌতম অফিসটা ছুটি নিত, ঠিক টাইমে গিয়ে ওটি করি, আমি ঠিক টাইমে আমার টাইম মতো একটা টাইমের শিডিউল তৈরি করে যেতে পারতাম। এখন যেটা আমি যাচ্ছি পুরো অনিশ্চয়তাভাবে যাচ্ছি। অনিশ্চয়তা কারণ আমি জানি না আদৌ অপারেশন ওরা করবে কি না। এই এত খারাপ কন্ডিশন, আমি যদি আমার হার্নিয়াটা তোমাদের দেখাই, জাস্ট একটা ভয় পেয়ে যাবে। নাভিতে আমার আর কোনো গর্ত নেই, মনে হচ্ছে একটা বড় বল বসে আছে, এমন একটা অবস্থা। আমার বসতে অসুবিধা, শুতে অসুবিধা, আমার খেতে অসুবিধা, আমি আর কি বলবো। তার মধ্যে ওয়েট গেইন হয়েই যাচ্ছে, যেহেতু ফিজিক্যালি অ্যাক্টিভিটি করতে পারছি না। তো ওভারঅল এইসব নিয়ে চলছে। তো এই আমার সব হয়ে গেছে, সব দুটো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, এই ট্রেনের টিকিট, এখন শুধু গিয়ে পৌঁছাতে পারলে শান্তি। তো ট্রেনের টিকিটও করেছি আমি 2 মাস আগে, আমার কপাল খারাপ, সব আপার পেয়েছি, সব আপার। আমি জানি না লোয়ার বাদগুলো এরা কী করে। আর আমার সত্যিই আমার হাজব্যান্ডের সময় হয় না, ওই একা মানুষ, ওর কাজের উপর ডিপেন্ড করে আমার ট্রিটমেন্ট, আমার মেয়ের পড়াশোনা, আমার একটা আইএসসি বোর্ডে পড়ানো কত খরচা সাপেক্ষ সেটা হয়তো তোমরা সবাই জানো। মেয়ের এই পড়াশোনা, মেয়ে এইচএসের পর এই নানা রকম কলেজ বা নানা রকম আদার্স যে এডুকেশন নিয়ে করবে, হ্যাঁ, সেই সব পড়াশোনার খরচা, আমার ট্রিটমেন্ট তো রয়েছেই, তারপর স্বাচ্ছন্দ্যভাবে দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য একটা খরচা লাগে, ওই একটা মানুষের ওপর সব কিছু। সে অফিস ছুটি করে করে আর কত কী করবে, আর আমার ব্যাকিংয়ে হেল্প করার মতো কেউ নেই। আর আমি নিজেই অসুস্থ এখন। আমি সুস্থ থাকলে এসব নিয়ে চিন্তা করতাম না, কিন্তু আমি নিজেই অসুস্থ। একটু একটু হয়তো স্টেশনে গিয়ে টিকিটটা কাটলে হয়তো লোয়ার বার্থ পাওয়া যেত, কিন্তু সবই আপার। আমি জানি না ওই আপারে উঠবো কী করে, আমি কী করে যাব, সবটাই ভগবানের হাতে। তো আপাতত এইটুকু জানাবার জন্যেই তোমাদের কাছে আসা। আমি কবে যাচ্ছি, কি পরিস্থিতি বর্তমান, কি হতে চলেছে। সবথেকে বড় কথা, সিএমসিতে ট্রিটমেন্ট সত্যি খুব ভালো। এখানে আমি সার্জারি করেছি, মানে ওরম মানে সার্জারি ডিপার্টমেন্ট মানে ভাবা যায় না, অতুলনীয়। ইভেন সার্জারি ডিপার্টমেন্টের ডাক্তার, নার্স সব, মানে আমি ওরম দেখিনি। কিন্তু এই যে ওদের ছোটোখাটো এই মিস্টেকগুলো, এই ওদের সাথে একটা কোঅর্ডিনেশন করা যায় না, ওরা ঠিক মতো পেশেন্ট পার্টিকে বুঝতে চায় না, ওরা কোনোভাবে হেল্প করতে চায় না। মানে যত এই সার্জারিতে চলে গেলে আলাদা ব্যাপার, তার আগে অবধি এই যে প্রবলেমগুলো, পারলে একটা মেল চেক করে অ্যান্সার দেওয়াই যায়, কিন্তু ওরা কোনো করলোই না এই ব্যাপারে। আমি কিন্তু কলকাতায় ফিরে আমার গাইনো ডিপার্টমেন্টে কিন্তু আমি প্রচুর মেল করেছি, কিন্তু ওরা 4 থেকে 5 দিনের মতো অ্যান্সার দিয়েছে। আমি জানি না সার্জিক্যাল ডিপার্টমেন্টটা কেন এইরকম, যত প্রবলেম এই সার্জিক্যাল ডিপার্টমেন্টে, কেন ওরা এত লেট, কেন এত লেন্দি প্রসিডিওর, কেন ওরা মেলে অ্যান্সার করে না, আমি কিচ্ছু জানি না। যাই হোক, কিছুটা অভিযোগ আমার, কি করব, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারকে অনেক চিন্তা ভাবনা করে একটু করে এগোতে হয়, তার জন্যেই মানে এই কষ্টগুলো। আর তোমাদেরকে কিছু না জানিয়ে তো আমি করি না, সবটাই তোমাদের শেয়ার করি, তাই শেয়ার করছি। একটু আমার জন্য প্রার্থনা করো যেন এবারে সার্জারিটা হয়ে যায়, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আর আমি পাচ্ছি না, আমার বিশেষ করে আমার ফ্যামিলিও। চলো, বেল দিয়েছে কে দেখি। তো চলো, পরে আবার আসছি। এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, ভিডিও করার সময় সেটা একদমই বুঝতে পারিনি, তাই রাতের খাবারের সাথেই ভিডিওটা এন্ড করতে চলে আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।